কাসেম আলী চোয়াল শক্ত করে বসে আছেন। নজরুল আলম ধরে রেখেছেন ভাইয়ের হাত, যাতে রাগটাকে প্রকাশ না করে ফেলে। গতকাল দুপুর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, অথচ রাত হতে বেশ কয়েকজন বাড়িতে গিয়ে সবটা তাদের জানিয়ে বলে এলো সকাল হলেই মেয়ে নিয়ে যাতে হাজির হয় বটতলায়। নজরুল ভেবে পাচ্ছেন না ঘরের খবর বাইরে গেল কিভাবে। তখন তো বাইরের কেউ উপস্থিতি ছিল না এখানে সেখানে। তবে এটা কি সরলার কাজ? নজরুল আলমের রাগ বাড়ল বই কমল না। যদি সরলা হয়ে থাকে তাহলে তিনি কিছুতেই বোনকে ছাড়বেন না। তালেব এমনিতেই ভদ্র, তবে ভদ্র ছেলে সহজে রাগে না। তবে এই মুহূর্তে রেগে গেলে পেছনে থেকে গর্জে উঠল, কেডা কইছে এই কথা? যে কইছে হে কি নিজের চোখে এই ঘটনা দেখছে? মেম্বার হেলাল কুচকে নিলেন। বড়গো মাঝখানে তুই কথা কস কেন? আকবর মিয়ার নাতির লাগা বেয়াদবি মানায় না। আকবর মিয়া ছান্দা মাথায় বললেন, বড়রা মুখ বড়রা মুখ সামলাইয়া কথা বইতে না পারলে ছোটরা তো একটু আধটু বেয়াদবি করবই। আটকাইব নিজের রাগ, তার উপর তার বইন লইয়া কথা কইতাছে। বুড়োর সামনে মেম্বারের কথা খাটো না। মুমিনুল শাহ বললেন, যে দেখছে হ্যাঁ কইছে, সরার মাইয়া জামাইয়ের কুঞ্জিতে গুলি লাগছে। জয়নালের টেপুতে কইরা লইয়া গেছে সদরে। যাওয়ার সময় অনেকে দেখছে। কারো তো আর অজানা না যে মাস্টার বাড়ির কর্তার কাছে শুধু শিকারের বন্দুক আছে। কি এমন হইল যে নাতিন জামাইরে সে গুলি করছে? ঘরের কথা পর মানুষের কৈফত দিতে বাধ্য নয়। যদি ভুল কিছু কইরা থাকি তাহলে পুলিশে নালিশ করলো না কেন? পুলিশ তো আর আমার কথায় চলে না, তাই না? কথা যুক্তি আছে, তাই সকলে মাথা নাড়ল। গুলি খেয়ে সেই যে জামিল গেল, তারপর সব ঠান্ডা। থানায় কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। কে চায় ঝামেলা বাড়িয়ে নিজে ফাঁসতে? আমিনুল শাহ তার পছন্দ হলো না একদম। এদের মান সম্মান ডুবানোই তার ইচ্ছে। চেয়ারম্যানকে ভালো করেই পূর্বে তা বলে রেখেছিলেন। শালা কি বুঝায়নি মেম্বারকে? সরু দৃষ্টিতে হেলালদের দিকে তাকাতে হেলাল ইশারায় আশ্বস্ত করলো, ফের বললেন, সরলায় নিজ মুখে সিদ্ধি করে ঘটনাটা কইছে। কাশেম ভাইয়ের মাইয়া জামাই ফাঁসাইছে। মাইয়ার নাকি চরিত্রের দোষ আছে। এ লাগাই কি দাদার বাড়ি রেখা নানার বাড়ি থায়? কই সল্লা ডাকেন তারে, যাক কওয়ার সামনে আইয়া কওক। মাইয়া যেইখানে ইচ্ছে থাকুক, তাতে কার বাপের কি? কাসেম আলী তেজিয়ান কণ্ঠে বললেন, বিচারে রাখলে কিন্তু চলবো না ভাই। অপরাধী এখন আমনের মাইয়া। সবাই সিসি করতেছে, রাস্তায় বাইর হইতে পারবো? নজরুল আলম ফের ইশারা করলেন ভাইকে। চুপ থাকার নির্দেশ দিলেন তিনি, আর বাবা যে আছেন তা বুঝালেন। দেলোয়ার বললেন, এই মাইয়াটা কই? আকবর চাচা মকবুল কয় নাই মাইয়ারে পঁচিশ রাখতে? মাইয়া ছোট মানুষ, এত মানুষের সামনে ওরে আনা উচিত হইব? যা কো আর আমাকে কও, আমরা অভিভাবক। সমস্যার সমাধানে আর প্রমাণের লাইগা আমরা আছি। সকলের মাঝে অসন্তোষ ভাব ফুটে উঠল। আমিরুল শাহ বললেন, গ্রামের নিয়ম এমনে বদলাইতে পারে না। যার নামে বিচার হইব তারে উপস্থিত থাকতে হইব। এর আগে বহু মানুষের বিচার হয়েছে, তারা কি উপস্থিত আছিল না? ঘরে বেড়া ঢুকানো লইগা, নষ্টামি করতে গিয়া, তালাক খাওয়ার লাইগা, ন্যাড়া কইরা মুখে চুলকানি মাইকা গ্রাম ছাড়াও করা হয়েছে। তাহলে এই বেলা নিয়ম বদলাইব কেন? সবার লাগে নিয়ম এক হইতে হইব। বুঝতে আর বাকি নেই মূল কলকাঠি যে আমিরুল শাহ নিজেই নেড়েছেন। ছেলের হয়ে কি তবে প্রতিশোধ নিচ্ছেন? মাস্টার বাড়ির পুরুষদের কোনো যুক্তি তর্ক আর ধপে টিকল না। আফাজ উদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু করার নাই আকবর, এইটাই নিয়ম। আইজি তুমি না মানলে কাইল অন্য কেউ মানব না। গ্রামের শৃঙ্খলা নষ্ট হইব। যতক্ষণ প্রমাণ দিতে না পারবা ততক্ষণ সবার চোখে তোমাগম মাইয়া অপরাধী। মায়ার লইয়া আইতে কও তাড়াতাড়ি। ওইটুকু মাইয়ার মনে কি প্রভাব পড়বো ভাবতেছেন না কেন? মতিন চট করে বলে উঠলেন,
এইসব ভাবনা আমগো না। মাইয়া ছোড়ো হইলে আপনি গো উচিত ছিল তারে দেখা রাখা। না দেখা রাখতে পারলে বিয়া দিয়া দিতেন। এখন আর কিছু করার নাই। নিয়ম না মাইনা সময় নষ্ট করলে একগরে করে দেওয়া হইব। আমাকে এক ঘরে করবেন এত সহজ? হ্যাঁ, কঠিন কিছুও না, গ্রামের মাইন সে সবই পারে। সকলে একযোগে চেঁচিয়ে উঠল কথাটায়। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেলে তাকালেন নাতিদের দিকে। তালেব মাথা নত করে প্রস্থান করলো। বাড়ি বেশি দূরে নয়, আকাশে মেঘ করেছে। মিষ্টি আগেই গোসল করে ভেজা চুল ছেড়ে ফ্যানের নিচে বসেছে। গালের ক্ষতটা কালো বর্ণ ধারণ করেছে। এটা মানুষের কামড়ের দাগ, তা আর বোঝার উপায় নেই। ওখানে লাগিয়ে রাখা হয়েছে ঘা সারানোর মলম। তালেব এসেই চেঁচিয়ে ডাকলো, মা, ও মা। স্বামীর কণ্ঠস্বর পেয়ে পলি দৌড়ে এলো। আম্মা ভাতের মার গালায়, কি দরকার? মিশুরি কই? ঘরে। ওরে তৈরি কইরা নিয়ে আসো, বটতলায় নিয়ে যাইতে হইব। রান্নাঘরে বাড়ির ডান পাশে পারুল ভেতর থেকেই কথাটা শুনলেন। মার গেলে বাইরে এলেন, জিজ্ঞেস করলেন, ওরে কেন নিতে হইব? মায়ের কাছে আংশিক ঘটনা খুলে বললেন তালেব। পারুল দ্বিমত করলেন, এতগুলান বেড়া মানুষের সামনে আমি আমার মাইয়ারে যাইতে দিমু না। তোর দাদা আর আব্বা কি করে? কিছু করার নাই মা, ওই জানোয়ার গোষ্ঠী পিছনে কলকাঠি নাড়ছে। না নিয়ে গেলে একগরে কইরা দিব। সমাজে আর কেউ মাথা উঁচু করে চলতে পারবো না। পর আটকে উঠল, চোখে মুখ ছাপিয়ে গেল বেদনায়। কি পাপ জীবনে করেছিলেন তিনি? কেন এই দুর্দিন দেখতে হচ্ছে তাদের? মনে মনে রবকে ডাকলেন, আল্লাহ, সব ভুলের শাস্তি আমারে দেও। আল্লাহ, আমার মাইয়া ডারে তুমি রক্ষা করো। মাসুম বাড়িতেই আছে, বেলা করে ঘুমিয়েছে। তাকে কেউ নিয়ে যায়নি বিচার সভায়। ছেলেটার মুখের সাথে সাথে হাতও চলে বেশি। বোনের নামে একটা শব্দ কারো মুখে সহ্য করতে পারে না। ভাইয়ের কথা শুনেও সে এলো। নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে বলল, তুমি যাও, ওরে লইয়া আমি আইতাছি। তোর আর যাওয়া লাগবো না, আমার লগে যাইব। তুই বাড়িতে থাক, ফলি ওরে নিয়ে আসো। মাসুম প্রতিবাদ করল, বইন, তোমার একলার না, যাও তুমি, আমার লগে আইব। আমিও দেখমু কে কত দূর ঘটনা লইয়া যাইতে পারে। মাসুম লুঙ্গি কাঁধে নিয়ে চলে গেল কলপার। তাহলে বেশ কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। মাসুম বরাবরই তার অবাধ্য। বড় ভাই হিসেবে শুধু একটু সম্মানটাই যা করে, তাও বাপ দাদার ভয়। দ্রুত গোসল করে সে এলো, মাথা না মুছেই গায়ে জড়ানো শার্ট। পলি মিশ্রিতকে জোর করে নিয়ে এসেছে বাইরে। পরনে তার সুতির সালোয়ার কামিজ, মাথায় কালো রঙের সুতি ওড়না মোড়ানো। ছলছল নয়নে এক পলক বড় ভাইয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মাসুম তার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে বলল, চল দেখা আসি, ওই খয়রাতের পোলার কি কয়। ভয় পাইস না, আমি আসি তোর লগে। কিছুটা আশ্বস্ত হলো সে। অপর হাত দিয়ে শক্ত করে ধরল ভাইয়ের হাত। তালেব নীরবে তাদের ভাই বোনের বন্ধন দেখে, অথচ বোনটা আজ পর্যন্ত তার সঙ্গে এতটুকু স্বস্তি পেল না। তাই আগে আগে হাঁটা ধরল। দাদি সৈয়দুন্নেসা শাড়ির আঁচল দিয়ে মাথা ভালো করে ঘোমটা টানলেন। তারা বেরোতেই লাঠি হাতে সামনে এগিয়ে যেতে যেতে বললেন, মায়েরা অতগুলা বেটা মানুষের মাঝে একলা, আমিও যাই, তোমরা থাকো। আব্বার রাগ করব আম্মা। রাখো হের রাগের থেকে আমার নাতনির ভালো মন্দ আগে। বৃদ্ধার যাওয়ায় শূন্য চোখে চেয়ে দুই যা দেখলো শুধু আকবর মিয়া আর তার পুত্র। নাতিদের নত মস্তক দেখে সাদের অধরে আনন্দ উল্লাস। নাজির ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে দেখছে সেই সকল তর্ক বিতর্ক। আজ আর ভেতরে গিয়ে কারো চোখে ধরা দেয়নি সে। মিল্টন তার পাশে দাঁড়ানো, নাজিরের হাতটা মিল্টনের কাঁধে। অপর পাশে দাঁড়ানো নাজমুল। নাজির হেসে বলল, চলচ্চিত্র দেখতে কেমন লাগে রে বলতো? ভালোই লাগতেছে ভাইজান। এমন চলচ্চিত্র যে এই জীবনে দেখতে পারুম কখনো ভাবতে পারি নাই। আমিও না। তোর কি মনে হয় কেডা ফুসলাই এই সালিশ ডাকাইছে? কেডায় আবার? আমাকে বড় চাচায় দাওস না? মুখে কি বিশ্ব জয়ের হাসি?
একটা কামের কাম করছে এতদিনে। পারভেজ রে কোচ দিয়া পায়েস মাইরা এনেই বাইন্ধা রাখছে, ভুলি নাই কিছু। ওই যে দেখেন কেডাই আইছে ভাইজান, মাস্টার বাড়ির মাইয়া শেষমেশ শালিশ সবাই। নাজির তাকালো সেদিকে। তালেব এসে দাঁড়িয়েছে বাবার পেছনে, মিস্ত্রিকে নিয়ে। মাসুম এসে ঠিক তার পাশেই থামলো। তারা আসতে মেম্বার শুরু করলেন কথা। মাইয়ার ওই জায়গায় বইতে কও। বটগাছের নিচে বসার জায়গা দেখিয়ে বললেন মাসুম। দ্বিমত পোষণ করে তেসরা স্বরে বলল, এনে ওই ঠিক আছে। আন মনে গো কি কওয়ার কন তাড়াতাড়ি। এটা নিয়ম না। আমারে নিয়ম শিখাইয়েন না। শুরু থাইকা নিয়ম কানুন সালিশ দেখায় বড় হইছি। কি জিগাইবেন জিগান, এমন পরিবেশে অভ্যস্ত না। গ্রামের মানুষ কইতাছে তোর বইন ঘরে পোয়ালাইয়া ধরা খাইছে। আমিও শুনছি কিন্তু দেখি নাই। তারপর আকবর মিয়া কড়া দৃষ্টিতে নাতির দিকে তাকালেন। স্বর নরম করো। আমরা এই গ্রামের মানুষের থাইকা আলাদা কেন জানোস? কারণ আমরা ভদ্র। হুটহাট খারাপ আচরণ কিংবা কারণ আমি দুর্নাম ছড়ানো আমাগো স্বভাবের বাইরে। নিজেকে সংযত করলো মাসুম। কথাটা যে উপস্থিত কিছু ব্যক্তিদের খোঁচা মেরে বলা হয়েছে তা খুব ভালো করেই বুঝেছে তারা। সিদ্দিক বলল, এত ভালা কইরা কথা কওয়ার তো কিছু দেখি না। তাড়াতাড়ি বিচার শেষ করেন। রাইতে জয়দার মা হেগো বাড়ির সামনে দিয়া আউনের সময় নিজ চোখে দেখছে দরজা ভাঙতে। সরলা চাচির মুখ থাইকা আমি সব শুনছি। জামিল রে কাইল আমিরুল চাচার লগে গিয়া দেখাও আইছি। সব প্রমাণ আছে আমগো কাছে। আমনেগো কাছে কি আছে? স্থানটিতে মুহূর্তেই যেন বিস্ফোরণ ঘটল। এতদূর চলে গিয়েছে ঘটনা। এবার পুরোপুরি নিশ্চিত এটা শাহাদের কাজ। ওরাই আসল ঘটনা বের করতে তা বিকৃত করছে মানুষদের সামনে। আকবর মিয়া বললেন, জমিল হইল সরলার বড় মাইয়ার জামাই। আগে থাইকা তার চরিত্র খারাপ। হের গ্রামের খোঁজ করলে আসল ঘটনা পাইয়া যাইবেন সবাই। আমরা আমনেগো বাড়ির মাইয়ার বিচার করতে আইছি। প্রমাণ দেখান আমগো মাইয়া যে শুদ্ধ। একলা পাইয়া মাইয়াটা সুযোগ লইতে চাইছিল এই জমিল। আমার নাতিন বউ নিজে চোখে দেখেছে। এরপর দেখেছে আমাগো কাসেমের সমন্দির পোলা আর সুজনে। খারাপ কিছু ঘটে নাই, আল্লাহ রক্ষা করেছে। আর কি প্রমাণ চাস তুই? কে না কে কি কইলো তাতে এক? হ্যাঁ, মাইয়ার বিচার করতে আইয়া পড়ছস? হ্যাঁ, কেমনে বিশ্বাস করি? নাতিন বউ, সুজন আর শালার ফোলা সবই তো আমনেগো নিজের লোক। তাগো যে নিজেরা শিখাইয়া পড়াইয়া লইয়া নাই তার কি নিশ্চয়তা আছে? তাহলে চায়েমদার মায় আর জমিলের যে মিছা কথা কয় নাই তারই বাকি নিশ্চয়তা। বাহিরের মানুষ কেন তোগো নামে মিছা কথা কইব? লাভ কি হেগো? আর সরলা তো নিজে গো ফুফু, তাইলে? অসংখ্য যুক্তিতর্ক চলল, কিন্তু আকবর মিয়া বা তার ছেলে নাতি কারো কোনো কথাই এতগুলো মানুষের সামনে খাটলো না। সবকিছু যেন আগে থেকেই পরিকল্পনা করা। প্রভাবশালী সবাই তাদের বিরুদ্ধে, আর যারা পক্ষে তারা গ্রামের সাধারণ মানুষ। এদের সামনে কথা বলার মতো সাহস তাদের নেই। তাই শুরু থেকে নীরব। মেম্বার হেলাল বললেন, আমান রে সঠিক কোনো প্রমাণ দিতে পারে নাই। মুখের কথায় হয় না কিছু। ভরসাযোগ্য সাক্ষী লাগে। তাই আমাকে আর কিছু করার নাই। গ্রামের মানুষ যা চাইব তাই বিচার হইব। আমির শাহ ইশারা করলেন দেলোয়ারকে। এদের কাজই ওর বাড়ি গিবত করা। সুযোগ পেলে সাদেরও ছাড়ে না। তিনি বলে উঠলেন, সবসময় যা বিচার হয় এইবারও হেইডার হইব। এরা কইরা মুখে চুমকানি মাখাইয়া পুরা গ্রাম ঘুরাইতে হইব। আইজ অয় করছে, কাল ওর দেখা দেখি আরেকজন করায় তো সস পাইব। দেলোয়ার কথায় ঘন ঘন মাথা নাড়ল সিদ্দিক, মতিন, মেম্বার সহ আরো অনেকে। মাসুম চেঁচিয়ে উঠল, অসম্ভব। আমনেরা কইলেন মাইনা নিতে হইব। না মানলে এক ঘরে কইরা দিমু। আফাসুদ্দিন দীর্ঘশ্বাস ফেললেন। ইশারা আকবর মিয়ার কাছে প্রকাশ করলেন অপারগতা। তাদের পক্ষ নিতে অনেক চেষ্টা তিনি করেছেন, কিন্তু তাকে যেন আনা হয়েছে শুধু লোক দেখানোর জন্য। তালেব, সুজন, মাসুম মেনে নিল। প্রয়োজনে
হয়ে যাবে এক ঘরে। কাশেম আলী শেষমেশ নরম হয়ে বললেন, আমার একমাত্র মাইয়া, এই সব আমনেরা করবেন না। ওরে আমি আবার বরিশাল পাঠাইয়া দিমু। নজরুল দীর্ঘশ্বাস ফেলে নাজিরের দৃষ্টি গিয়ে স্থির হলো মাসুমের পেছনে লুকিয়ে থাকা মেয়েটির দিকে, যে এই বিচার সভার অপরাধী। আজ ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে মেয়েটি। শক্ত করে ধরে আছে ভাইয়ের পরিহিত শার্টের একটি অংশ। ধীরে ধীরে নাজিরের অধরে হাসি বিলীন হয়ে এলো। সব আনন্দ মিলিয়ে গেল কোথাও। আর ভালো লাগছে না। ছোটবেলায় তার মা তাদের দুই ভাই আর অসুস্থ বাবাকে ত্যাগ করে চলে গিয়েছিল অন্য পুরুষের সাথে। তা শুনে নাজির বড় হয়েছে, অথচ নারী জাতির প্রতি কোনো ঘৃণা আসে না তার। আজ সবার সামনে দাঁড়িয়ে থাকা নাজির সে হতে পেরেছে নারীদের কারণে। চাচারা বেমানি করলেও চাচিরা তা করেনি। বড় চাচি তাকে মাতৃস্নেহে আগলে রেখেছেন, দুই ভাইকে রেঁধে খাইয়েছেন, এখনও খাওয়ান। আর ছোট চাচি তার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক হলেও এই মহিলা ছোটবেলায় বহুবার মেরে ধরে মাঠ দিয়ে বাঁশের কঞ্চি নিয়ে তার পিছু পিছু ছুটে খারাপ পথে যাওয়ার আগে সেখান থেকে সরিয়ে এনেছিলেন। নইলে সেও তো আজ পড়ে থাকতো কোনো অলিতে গলিতে নেশারি বা জুয়ারিদের হয়ে। এই মেয়েটার জন্য আচমকা নাজিরের খারাপ লাগা কাজ করছে। ভেতরে ভালো আত্মাটা জেগে উঠেছে বোধহয়। যে কয়েকবার সাক্ষাৎ হয়েছে তাতে মেয়েটাকে সরল বলেই মনে হয়েছে। নাজির তো খুব ভালো করেই মানুষ চেনে। সে তো বুঝতে পারছে শত্রুতার জেরে এই নিষ্পাপ মেয়েটাকে ফাঁসাতে চাইছে সকলে। নাজির এইবার এগিয়ে যেতে যেতে চাইল, পরক্ষণেই নিজ মন বদলে বিড়বিড় করল, ভালো হয়েছে, আমি যাবো কেন? হ্যার পুরো গোষ্ঠী এনে আছে। হ্যাডাম দেখে বাসাক মাইয়ারে। আমরা কি কেউ কোনোদিন সাহায্য করছে? করে নাই। ঘড়ি কাঁটায় 1:30 এসে থেমেছে। বটতলার ভিড় আগের তুলনায় অনেকটা কমে এসেছে। অনেকে প্রস্থান করেছে, আবার অনেকে এসে নতুন করে যোগ দিয়েছে সমাপ্তির মজাটা উপভোগ করতে। কাশেম আলীর শেষ অনুরোধটাও গ্রহণযোগ্য হলো না। মকবুল এগিয়ে এসে মেম্বারের কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল। একে অপরের মধ্যে বেশ কিছুক্ষণ চলল গভীর আলোচনা। নাজির বিরক্ত হয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ল বাড়ির দিকে। গোসসের বাজারে কীটনাশক কিনতে যেতে হবে। গতকাল জমিতে দিতে গিয়ে শেষ হয়ে গিয়েছে পুরোটা। মিল্টন তাকে ডাকলো, কই যান ভাইজান? শেষটা দেখবেন না? মজা তো এখনই শুরু হইব। না, তুই দেখ, ভাল লাগে না আর। দু কদম সামনে এগোতেই কানে আসে মেম্বারের গভীর স্বর, আপাতত সব কথাবার্তা এখানেই শেষ। গ্রামের সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাশেম আলীর চরিত্রহীন মাইয়ার মুখে চুনকালি মাখাইয়া তারে সারা গ্রাম ঘোরানো হইব। তাহলে এর থেকে গ্রামের বাকি মাইয়ারাও শিক্ষা পাইব। তারপর আমানগো মাইয়া গ্রামের রাখবেন না কি রাখবেন না হেডা আমনেগো ব্যাপার। এতে চেয়ারম্যান সাহেবও মত আছে আশা করি। কেউ সিদ্ধান্ত না মানলে তারও এক ঘর কইরা দেওয়া হইব। এক ঘর মানে বুঝেন তো, রাস্তাঘাট মসজিদ কিছু ব্যবহার করতে পারবেন না, এক কথায় সমাজ ছাড়া। এখন আপনারা কি করবেন তাড়াতাড়ি কন, আজকের মতামত জানাইতে হইব। জোয়ান মর্দার আর আগে ফুসলো প্রবীণটা নীরব। সব দিক দিয়ে আটকে ফেলা হয়েছে তাদের। বুদ্ধিমান আকবর মিয়াও ভাবতে বসলেন কি করবেন। এর থেকে মেয়েটাকে নানার সাথে পাঠিয়ে দিলেই তো হতো। আজ তাহলে এই দিন দেখতেই হতো না। কিছু একটা করে ঠিক পরিস্থিতি সামলে নিতেন কিন্তু এখন সম্ভব নয়। পুত্রের উপরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে বুড়োর। ভাবনার মধ্যে আচমকা শোনা গেল এক পৌরশালী কণ্ঠস্বর, গ্রামের সবার মতামত মানে? কই, আমার মতামত নেওয়া হইল না, তাই বিচার আমি মানি না। সকলের হাস্যজ্জ্বল মুখে বিস্ময় ভর করলো। দৃষ্টি গিয়ে স্থির হলো ভিড় ছেলে এগিয়ে আসা নাজিরের দিকে। নাজির ভেবেছিল মাস্টার বাড়ির পুরুষেরা হয়তো উপস্থিত ঘটনাটিকে কোনোভাবে সামলে নিতে পারবে, কিন্তু না, তারা তো এক একটা অকর্মা ঠিকই, বরং পারে শুধু স্বাদের সঙ্গে। হাতের ইশারায় মিল্টনকেও সে ডাকলো। মিল্টন আসতেই ঘাড়ে হাত রেখে জিজ্ঞেস করলো, কেউ তোর মতামত নিছে রে বল্টু? তুই আগলকে একমত? মিল্টন আমতামতা করলো। তার আবার মতামত কিসের? নাজির ভাইজান যেদিকে সেও সেই দিকে, তাই মাথা নাড়িয়ে বলল, একদম না। দেখছেন, আমিও একমত না। ওই নাজমুল, তুই একমত? নাজমুল ভরকে গেল। প্রথমেই চোখ গেল বাপ চাচার দিকে। নাজিরের সাথে সাথে তাদের দৃষ্টিও ঘুরে এসে তার দিকেই পড়েছে। তাই কি বলবে বুঝতে পারল না সে। উত্তর না হলে তার বাপ পেটাবে, আর হ্যাঁ হলে নাজির পেঁচাবে।
কিছুক্ষণ চুপ করে থেকে দাঁড়িয়ে রইল। অনেক ভেবে চিনতে দেখলো 2 দিন পালিয়ে থাকলে বাপ কিচ্ছুই করতে পারবে না, পরে সব ভুলে যাবে, কিন্তু নাজির ভুলবে না, ঠিকই খুঁজে বের করে ঠ্যাঙাবে। তাই বিচক্ষণের মতোই বলল, কেউ তো মতামত নেয় নাই, কেমনে একমত হমু? নাজির সন্তুষ্ট হলো। নিজের মতো পাকা স্থানে গিয়ে পায়ের উপরে পা তুলে বসলো। আকবর মিয়া সহ কেউই বুঝতে পারছে না এই ছেলের মতলব কি চায় সে। তার তো খুশি হওয়ার উচিত ছিল। আমিরুল শাহ চাপা স্বরে বললেন, মাঝখানে বাম হাত ঢুকানো তোর স্বভাব, বাড়িতে যা, এখানে কোনো কাম নাই। বাম হাত? আমি তো পুরো শরীরে ঢুকাই দিছি, যেহেতু আমার আব্বা ঘর থেকে বাইর হতে পারে না আর আমিও প্রাপ্তবয়স্ক, তাই গ্রামের সব কিছুতে থাকার অধিকার আমার আছে। আমগো মেলা কাম পয়ডা আছে, সালিশ শেষ, এবার শাস্তি হইব। তুই কথা বাড়াইস না তো। মুসলমান হইয়া হিন্দু পাড়ায় গিয়া নেশা করা পোলার বাপের কাছ থেকে আর নাজির শাহরের শিক্ষা নিতে হইব? সে চুপ থাকবো নাকি কথা কইব? আপনার কাম মারাই তো দোকান পার বইয়া অন্যের বাড়ির মাইয়া বউ লইয়া চকুলখুরি করা। মতিন হতভম্ব। নাজির ঠোঁট বাঁকিয়ে হাসলো। এতক্ষণ অতিরিক্ত উঠতে থাকা সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, ঘরে বউ রেখা ভাইয়ের অবর্তমানে ভাবের যৌবন জ্বালা মেটানো সিদ্দিক চাচাই কবে থেকে ন্যায় অন্যায় বুঝতে শিখছেন? পরীক্ষার শাস্তি তো পাথর নিক্ষেপ করে মাইরা ফেলা। আপনি ভাই আছেন কেমনে? আমার বুক ফুলে শালিশ আইয়া নিজের মত দেন, এই বাটের মতের লগে কেড়ে একমত মুখ দেখি। উপস্থিত স্থানটি কেমন যেন নিস্তেজ হয়ে উঠল। সিদ্দিক গর্জে উঠল, তুই দেখছস, মিথ্যা অপবাদ দিলে কিন্তু ভালো হইব না নাজির। আপনি দেখছেন ওই মায়েরা নষ্টামি করতে? লোকে কইছে। আমারও লোকেই কইছে, আপনার প্রতিবেশীরা কইছে। হ্যাঁ মিস হইব কেন? ডাক তগো, আইস শেষ দেখা সারমু। হাসাই ডাকমো? চেতান না চেঁচা, বড় বড় চাপা আমার সহ্য হয় না। আমি প্রমাণ দিতে গেলে ঝামেলা হয়ে যাইব, গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। বুক ফুলিয়ে এতক্ষণ কথা বলা সিদ্দিক চুপসে গেল আচমকায়, হারিয়ে গেল ভিড়ে। মিন্নত কোমল স্বরে বলল, প্রসঙ্গ বদলাস কেন নাজির? আমনের নাতির নাম কুলসুম না? কয়দিন আগে খাবারের ব্রিজ পার হওয়ার সময় বাজারের দিকে বাড়ি হজরতের পোলায় যে অন্য ধরে টান মারলো, হই তখন তো কইলেন না সে মাইয়া চরিত্রহীন? এখন আবার আমার নাতনির পেছনে লাগছ? কবে হইছে? কইলেই হইব। খলিমের মা সাক্ষী, আমি হে পোলারে থাপড়াইছি দেখে এখন আর কুলসুমের বিরক্ত করে না। এর লাইগে আপনি উপহার হিসেবে আমাকে বাড়ি যেমন মুরগি দিয়ে গেছিলেন। ডাকমু কলিমের মায়েরে? বুড়োর মুখও বন্ধ হয়ে গেল। তালেব বিড়বিড় করল, এর মতলব কি? মাঝখানে বাধা দিতেছে কেন? উপকার করার মানুষ তো সব বাড়ির লোকেরা না। বুঝতেছি না, খারাপ যে কোনো মতলব নাই সেটা বোঝাই যাইতেছে, থাকলে আওয়ার কথা না। আকবর মিয়া অবাক চোখে তাকিয়ে আছেন। মেম্বার বললেন, তুই কেন মাঝখানে আইতাছস? নাজির, আমাগো কাম আমাগো করতে দে। দেব না, আপনার আমার গুরুত্ব দেন নাই, তাই আমি এখন অন্যার প্রতিবাদ করবো। মমিনুল শাহাদাত কিনমির করে বললেন, নাজির বাপ আমার, আয় আমার কাছে। এখন না, বারাত গিয়া কোলে উঠা বয়ে থাকবো। হতাশ হলেন লোকটা। আমিরুল শাহ ফিসফিস করে বললেন, সব পরিকল্পনা ডুবাইব নাকি? সমস্যা কি ওর? জানি না ভাইজান। হেগো সঙ্গ দিলেও তোরেও এক ঘরে কইরা দেওয়ার হইব। তোর সামসামি আর ক্ষমতায় সব চেয়ারম্যানের সামনে দেখাইস, নাজিরের সামনে না। গ্রামে ঢোকা বন্ধ করে দিম একবার। কারে এক ঘরে করার ভয় থাস? হ্যাঁ সাগো, এত বড় কইল যা। শেষ কথায় তির্যক দৃষ্টিতে মকবুলের দিকে তাকালেন আমিরুল শাহ। সত্যিই তো কত বড় সাহস, তাদের এক ঘরে করতে চায়। একবার সালিশ শেষ হোক, তারপর দেখে নিবে বেচাকে। আপাতত ভাতিজাকে সামলাতে হবে। বললেন, কি চাস তুই? ওরা আমাগো শত্রু। শত্রু পুরুষরা, মাইয়ারা না। এবার সব ঠাট্টা ছেড়ে সে গম্ভীর হলো, বলল, ভালো করে দেখতে গেলে এখানে উপস্থিত কারোর ঘরের অবস্থায় সুবিধার না, কারণ নিজের চরিত্রের দোষ, আবার কারো বা ঘরের মাইয়া বোনের চরিত্রে। তাই বুক উসে কথা কইবেন অন্য জায়গায়, অর্থাৎ অপরিচিত মানুষের সামনে। নিজে যেখানে ভালো না সেখানে অন্যের বিচার কেমনে করতে আয়েন? পুরুষতান্ত্রিক সমাজ বললে সব দোষ তো আর মাইয়া মেশের উপরে চাপাই দিলে হইব না। রমিজার লগেও কিন্তু এই একই কাম করা হয়েছিল, ভুলে যাইস না।
রমিজার বাপ নাই, ভাই নাই, মা বিধবা। তার জামাই যৌতুকের লাইকা তারা মারধর করতে বললা আয়া পড়ছিল। মাইয়াটারে একলা পাইয়া অন্যরা কুপ্রস্তাব দিছিল। ক্যাডাকারা দিছিলেন কারোর অজানা না। আই মুখ খোলা শুরু করে লঙ্কিত মুত্যা দিবেন, তাই চুপ থাকেন। তখন আমি গ্রামে থাকলে অবস্থা খারাপ করে দিতাম। মন মতো স্বার্থসিদ্ধির বিচারে গ্রামে চলবো না। দেখা যাবো কাল কোনো পোলা একটা মাইয়ের দিকে তাকাইলেও শব্দ সবু সে মাইয়ার। তার চেয়ে বড় কথা, এইটুকু মাইয়া বেড়া ফাঁসানোর কি বুঝে? পেট বাঁধে কেমনে এটা জানে তো? যেখান দেখি কারোর মুখে রানী। নাজির বসা থেকে উঠে দাঁড়ালো এবার। ব্যক্তিগত ঝামেলা থাকতেই পারে, তাই বলে সেই ঝামেলার শোধ তোলার লাগিয়া তাগবারের মাইয়া মানুষের চরিত্রের দাগ লাগানো কাপুরুষতার লক্ষণ। সোজা বাংলায় হিজড়া কয়। তাই আপনাকে বিচার আমি মানি না। অকারণে কারোর সমস্যারও করা যায় না। কোনো পুরুষ যদি কোনো নারীর অসম্মতিতে তার গায়ে হাত দেয়, তাহলে দোষ পুরুষের, বিচার হইব পুরুষের। মুখে চুলকালে মাইকে সমস্যারা করা হইব ওই পুরুষরা। আপনাকে উচিত আসছিল জামিল না কামলা কি জানে নাম, হ্যাঁ রে ঘেড়ি ধরে আইনা বিচার করা। কিন্তু না, আপনারা তো আর তা করবেন না। কারণ আপনারা নিজেকে নিষ্পাপ মনে করেন দুনিয়ার সব দোষ শুধু মাইয়া মাইছের। যুক্তি আছে নাজিমের কথায়, এখন কি চাস তুই? আমার আবার কি চাওয়া? বিচার করতে হলে 100 খা নিতে বাদ দিতে হইব। এ মাইয়ের মুখে চুনকালে মা খাইলে গ্রামের বাকি নষ্টগুলোর মুখে মাখাইতে হইব। নেশা করে পোলাকে সমাজ ছাড়া করতে হইব। এর মধুতে জিব্বা লাগানো হিজড়াগুলো ন্যাড়া করে গ্যারাম ছাড়া করতে হইব। রাজি? তা না হলে কিন্তু আমার খারাপ লাগবো না। আমার খারাপ লাগলে আমি কাউরে শান্তিতে থাকতে দিব না। যতই হোক, সবার কাহিনী তো জানা আছে। কথা শেষ করে এক পলক সবার দিকে তাকে স্থির করলো বৃষ্টির দিকে। উক্কি মেরে এতক্ষণ ধরে তাকেই মেয়েটি দেখছিল। দৃষ্টি বিনিময় হলো দুজনার, তবুও কেউই নামালো না চোখ। নাজির স্বাভাবিক হাসলো, চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কেউ কি আমার কথার বিরুদ্ধে আছেন? থাকলে হাত তুলেন। কেউ হাত তোলো না। ফাটা বাঁশের মতো ঠোঁট ফাঁক করে দাঁড়িয়ে রইল। কারো সাহস আছে নাজিরের সাথে লাগার? নেই তো। নাজিরের সাথে লাগার মানে সাদের সঙ্গে লাগা। সাদের সঙ্গে লেগে শান্তিতে থাকতে পারবে কেউ? মান সম্মান ডুবিয়েই দিবে। যেই উচ্ছৃঙ্খল তারা। নাজির এবার মেম্বারদের উদ্দেশ্যেই বললাম, কত মানুষ কত কথাই কয়, মানুষের কামই কওয়া। কান লইয়া গেছে ছেলে কইলে তো আর কানে হাত দিয়া পরীক্ষা না কইরা ছেলে পিছনে দৌড়াইলে হইব না। তাই আজকালকার সালিশ এখানে শেষ। সবার উপস্থিতিতে প্রমাণিত মাইয়ার নির্দোষ, চরিত্র ভালা। অ্যান্ড হ্যাগো মাইয়া কই থাকবো, কি করব তা হ্যাগো ব্যাপার। নিজের বাড়ির মাইয়াকে দিকে নজর দেন। ভবিষ্যতে আমার ঝামেলা আরও হইলে এক লগে দুদিকে ন্যায্য বিচার করবেন। পুরুষকে কখনো কিছুতে জোর করা যায় না। বাকিটা আফাজ তাদের উপরে ছাড়ে দিয়ে গেলাম। আমাকে প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা বললা কথা। মিল্টনের কাঁধে পূর্বের মতোই হাত রেখে ভিড় থেকে বেরিয়ে যেতে যেতে নাজির ব্যস্ত স্বরে বলল, আমার কত কাম, এসব বাজারে জিনিস দেওয়ার সময় আছে? আমারও বহুত কাম, চলেন ভাইজান। তাদের পিছু পিছু গেল নাজমুলও। বিচার সবার প্রাণ হারিয়ে গেল। তীরে এসে তরি ডোবার মতন আফাসউদ্দিন বললেন, সালিশ তবে এখানেই শেষ? একটু ভুল বোঝাবুঝি থাইকা বিশাল একটা গন্ডগোল হইয়া চাইতেছিল। কাশেম আলীর মায়া মিস্ত্রি নির্দোষ। তারপর ধীরে ধীরে সমাগম কমতে লাগলো। মাসুম বোনকে নিয়ে চলে গেল বাড়িতে। বাকিরাও ধীর স্থির হয়ে চলে এলো পথে। স্ত্রীর দেখা পেয়ে থমকে গেলেন আকবর মিয়া। পুনরায় পথ চলতে চলতে জিজ্ঞেস করলেন, তুমি এইখানে? মায়াডার লাইগা চিন্তা হইতাছিল, তাই আয়া পড়ছি। বাড়িতে চলো, কি হয়েছে তা তো দেখছই। হ, ওইটা কার পোলা ছিল? সুবহান আলী শহর বড় পোলা। ও। বাড়িতে ফিরতেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিলেন পারুল। কপালে গালে অস্ত্র চুমু খেলেন। ছোট ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওইখানে? মাসুম উত্তর না দিয়ে চলে গেল ভেতরে। চেঁচিয়ে ডাকলো, চাচি খাওন দেন, সকালেও খাই নাই। উত্তর না পেয়ে বড় ছেলের দিকে তাকালেন তিনি। এবার তালে ভাত মুখ ধুয়ে পানি দিয়ে মুছতে মুছতে যতটুকু বলা যায় বলল মাকে। পারুল প্রশান্তি শ্বাস ফেলেন। যাক, আল্লাহ তাআলা কার উছিলায় এবারও রক্ষা করেছে তাদের। ক্লান্ত মেয়েকে ঘরে নিয়ে মুখ তুলে খাইয়ে দিতে লাগলো। দুপুরের খাওয়া শেষে বড়রা বসার ঘরে বসেছে। সুজন বলল, নাজিরের কাম আমারে ভাবাইতাছে। যে পোলায় চাচা গোলাহান আঙ্গ অনিষ্ট চায়, দেখা হইলেই যার সাথে ঝামেলা হয়, সেই পোলায় চাচা গো বিরুদ্ধে গিয়ে আঙ্গবাড়ি মাইয়ার পক্ষ নিল। কেন নিল? এতে লাভ কি ওর? নজরুল আলম ছেলের সঙ্গে একমত পোষণ করে বললেন, আমিও বুঝতে পারছি না। লাগলে আমাগো বাড়ির মাইয়ার গায়ে আসর লাগতো, আমরা সমাজ ছাইরা হইতাম।
এতে তো ওগুলোই লাভ হইল। এইটা তো এতকাল চাইছে। কাশেম চেয়ারে শরীর ছেড়ে বসে আছেন, সব কথা শুনে বললেন, যা ইচ্ছা থাকুক মনে, ওর লগে কোনো কালেই আমাগো শত্রুতা আসিল না। শত্রু বাড়ির পোলা হইলেও ওর লাইগা আইজি আমার মাইয়া নোংরা গ্রামের নোংরা মানুষের হাত থেকে বাঁচছে। তা না হইলে কি যে হইতো, কালেই আমি ওরে বরিশালে গিয়া দিয়া আইমু, প্রয়োজন নাই ওইখানে থাকার। আকবর মিয়া নীরব কিছু ভাবছেন তিনি। ছোট পুত্রের কথা শ্রবণনালীতে পৌঁছতে ধ্যান ভাঙলো, গলা ছেড়ে বললেন, এখন আর কোথাও যাইব না। আমার নাতনি এনেই সবার মধ্যে থাকবো। বিপদ থাইকা আপদ লইয়া পালাইলেই জয় তো সমালোচকই হয়। কিন্তু আব্বা, ওর লেখাপড়া অনেক হইছে, ও শিখেছে না, পড়তে শিখছে না, এটাই হইব। কয়টা দিন যাক, তারপর ভালা ঘর আর বর দেইকা আমি বিয়া দিয়া দিমু। পুরা বন খুগড়ি গ্রামের মানুষ আকবর মিয়ার ছোট নাতনির বিয়া দেখবো আর চলবো। হ্যাঁ, আজকার এই অপমানের প্রতিশোধ আমি নিবু। হ্যাঁ, ঠিকই নিবু, এই বলে রাখলাম। কাউকে কথা বলার সুযোগ না দিয়ে বুড়ো চলে গেলেন ঘরে। বুকে তার প্রতিশোধের আগুন জ্বলছে। এমন অসম্মানিত তিনি হয়েছিলেন বহু বছর আগে একই ব্যক্তির হাতে। এবার সেই ঋণ শোধ করার সময় আর সুযোগ দুটাই দোরগোড়া এসেছে। শাহবাড়ির পরিবেশ আজ গুমট। নাজির ফিরল বিকেলে। গোয়ালা এসেছে বাড়িতে। দুধের পরিমাণ মেপে গোসল সেরে এলো সে। উঠানের দড়িতে ভেজা লুঙ্গি মেলে দিতেই ডাক পড়লো সামিউলের। কাছারি ঘরে আয়, আব্বা ডাকে। এই সময় বাড়িতে কি করো? কুতকুত খেলি। খেলবি? না, এসব মাইয়াগো খেলা, আমি পুরুষ মানুষ। চোখ রাঙিয়ে চলে গেল সামিউল। নাজির ঘরে গিয়ে পোশাক পরে এলো। উঠোন পেরোতেই দেখা হলো সোমার সাথে। সোমা তাকে দেখে হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কখন এলি? বেড়ানি শেষ, কেডাই দিয়ে গেল? আচ্ছা, পরে কথা কই। তোর দাদা ডাকছে, হুন্নাহি। সোমা সামিউলের বড় কন্যা, বয়স নয়। মায়ের ইচ্ছায় অল্প বয়সে বিয়ে করার ফল। কাচারি ঘরে আসতেই দেখা মিলল পাশাপাশি বসে থাকা দুই চাচার। আহা, কি মিল মহাব্বত তাদের। নাজির এসে বসলো একটা চেয়ারে। কানে পানি ঢুকেছে, কনিষ্ঠ আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল, কন কি কইবেন মানিক জোড়া? সারাক্ষণ বেয়াদবি, ঠিক হয়ে বস। আমিরুল শাহ বাধা দিয়ে বললেন, চুপ থাক, তোর উপর আমি নারাজ নাজির। কেন চাচা যান? এই সুযোগ বারবার আইব। কত কষ্ট কইরা এই আকবর মিয়ার মাথা হেড করলাম। ওগো বাড়ির মাইয়ারে উচিত শিক্ষা দিতেছিলাম, কিন্তু তুই কিনা মাঝখানে আইয়া সব নষ্ট করে দিলি। মাইয়া টানলেন কেন? ঝামেলাতে পাঠাগো লাগে। আমগো লগে ঝামেলার জেরে যদি হ্যাঁ আমগো বাড়ির মাইয়া সুমারে কিংবা আপনার মাইয়া আয়সা আফার চরিত্র ধরে টান মারে, তাহলে মানবেন? আমাগো বাড়ির মাইয়ার লগে হ্যাগো বাড়ির মাইয়ার তুলনা কেন? সমস্যা কি? আমগো বাড়ির মাইয়া আমগো কাছে যেমন দামি, তেমন পরের বাড়ির মাইয়া তাগো কাছে দামি। তাছাড়া আমরা উচ্চ বংশীয়, শত্রুপক্ষে দুর্বল জায়গাতে হাত দিলে পঞ্চমন চাইব। অন্য চিন্তা করেন, তাহলে আমি নিজে পাশে থাকবো। অনেক কিছুই বলার ছিল আমিরুল স্যার, কিন্তু ছেলেটা এসব যুক্তি আর গাছাড়া হাবভাবের সামনে কিছুই বললেন না। আর নতুন কোনো চিন্তায় মশগুল হলেন নাজির। উঠে চলে গেল বাবার ঘরে। গত রাত থেকে যাওয়া হয় না। কলিমের মা কতটুকু যত্নআত্তি করে কে জানে। মহিলা যেই ফাঁকিবাজ। জ্যৈষ্ঠের শেষে আগমন ঘটেছে আষাঢ়ের। আষাঢ়িয়া বর্ষণে গ্রাম বাংলার প্রকৃতি বদলেছে নিজস্ব রূপ। সবুজে রাঙা হয়ে উঠেছে দিক বিদিক। মেঠো পথের ধুলো রূপান্তরিত হয়েছে কর্দমাক্ত মাটিতে। হাঁটলি নষ্ট হচ্ছে পোশাক, আবার কেউ বা পা হড়কে পড়ে গিয়ে খাচ্ছে আচার। চারিদিকে থই থই করা জল। বিলের পানিতে জন্মেছে শালুক, চাপলা আর পদ্ম। গৃহস্থ বাড়ি জুড়ে কাটছে এখন অলস সময়। তিনবেলা রান্না নিয়ম যেন সীমাবদ্ধ হয়েছে দুবেলার মধ্যে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে কে চায় অতদূর রান্নাঘরে রাতে। 2 হাঁড়ি রসগোল্লা আর বড় সাইজের কাতলা মাছ হাতে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি নায়ুর এসেছে মাহবুব। বৃষ্টির দিনে আগে ভাগেই বাড়িতে দুপুরের রান্না শেষ। গোসলের কাজ শেষ করে যে যার ঘরে ব্যস্ত। ফাহমিদা এসে প্রথমে দাদিকে সালাম দিয়ে জড়িয়ে ধরল মাকে।
দিলারা বেগম শব্দহীন হাসলেন। ঘোমটা ঠিক করে জামাইকে বসতে দিলেন কেদারায়। হাঁক ছেড়ে ডাকলেন, সুজাতার মা, ও সুজাতার মা। শাশুড়ি ডাকে দৌড়ে এলো জেসমিন। নন্দাইকে দেখে সালাম দিল। মাহবুব সালামের জবাব নিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটাই তার প্রথম বেড়াতে আসা। বউ ভাতের পর যদিও ফিরানিতে আসার কথা ছিল, কিন্তু পারেনি। স্কুলে পরীক্ষা ছিল, গণিতের শিক্ষক সে। সেই পরীক্ষায় উপস্থিত না থাকলে কি আর চলে? দিলারা নির্দেশ দিলেন, জামাই বাবা মাছ আর মিষ্টি আনছে, এইগুলা লইয়া যাও ভিতরে। মাছটা এখনই কাটটা ফেলো, আর আগে তোমার শ্বশুরের আর দাদা শ্বশুরের খবর দাও, বাড়িতে নতুন জামাই আইছে। জেসমিন মাথা নাড়িয়ে মাছটা হাতে তুলে নিল। ভাবিকে সাহায্যের উদ্দেশ্যে মিষ্টির হাড়ি নিয়ে ফাহমিদা এগিয়ে গেল সামনে। রাজামাই আসার সংবাদে ঘর থেকে বেরিয়ে এলেন আকবর মিয়া। দিনকাল এখন তার বাড়িতেই কাটে। জমি জমা ব্যবসা সবই পুত্র নাতিদের হাতে সঁপে দিয়ে তিনি চিন্তামুক্ত। শেষ বয়সে এমন ভরা সংসার প্রাপ্তির পর একটা মানুষের জীবনে আর কি বা চাই? কাশেম আলী বাড়িতে নেই। তাদের পরিবারটি বহু প্রজন্ম ধরে কৃষিকাজে নিয়োজিত। এটি আকবর মিয়ারই বংশীয় পরম্পরা। পাশাপাশি রয়েছে জেলা শহরে কাপড়ের বিশাল ব্যবসা, যার কর্তৃত্ব শুধুই তার নিজের। পিতা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার হাত ধরে এই গ্রাম দেখেছিল শিক্ষার আলো, পেয়েছিল প্রথম প্রাথমিক বিদ্যালয়। সেই ধারা বজায় রেখেই নিজ উদ্যোগে তিনি হাত দিয়েছিলেন উচ্চ বিদ্যালয় তৈরির কাজে। সাথে অবশ্য তার প্রিয় বন্ধুও ছিল, যে এখন আর পৃথিবীতে নেই। অথচ গ্রামের বর্তমান প্রভাবশালী মানুষগুলো কত সহজেই না ভুলে গেল সেই সব। আকবর মিয়া সেই ঘটনা ভুলতে পারেন না। এত সহজ তাকে সমাজ ছাড়া করার সিদ্ধান্ত নেওয়া? নিজেরা টিকতে পারবে তো? শ্বশুর দাদা শ্বশুরের সঙ্গে কুশল বিনিময় সারতেই শালারা ধরে নিয়ে গেল মাহবুবকে। শাশুড়ি আর চাচি শাশুড়ি এলাহি আয়োজন করেছেন। দুপুরের ভোজন শেষে বিশ্রামের চিন্তা বাদ দিয়ে তারা বের হলো মাছ ধরতে। মিশ্রি আর সুজাতা পাশাপাশি শিও কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ফাহমিদা পোশাক বদলে তাদের ঘরে এলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চাচাতো বোন আর নিজ ভাতিজির ঘুমন্ত মুখপানে। আঙ্গুল দিয়ে খোঁচাখুচি করলো বেশ কিছুক্ষণ, তাতেও কাজ না হয় বেশ এবার চিৎকার করে ডাকলো, হাই আল্লাহ, সব মিস্ত্রি তো বিষ প্রায় খাইয়া ফেলতাছে, কি হইব এখন? ঘুম ভেঙে গেল মিশ্রির। হন্তদন্ত হয়ে উঠে বসল। কই কই ফিক করে হেসে দিল ফাহমিদা। মিশ্রি অবাক হলো, কিন্তু ঘুমের রেশ কাটেনি এখনো। চারিদিকে তাকিয়ে দেখলো এক পলক বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপা তুমি সত্যি? না মিথ্যা। কখন এলে? অনেকক্ষণ আগে। খাইছস নাকি না খাইয়ে ঘুম? খেয়েছি। আমি তো ভাবছি তুই মনে হয় চলে গেছস, এখন দেখি তুই বাইতেই যাস নাই যে। অসুখ ভালো হয় নাই? অসুখ? হ, সেজ ভাই বলল তোর নাকি অনেক অসুখ, এই জন্যই তো বউ ভাতে আসস নাই। তার মানে ফাহমিদা আসল ঘটনা জানে না, কেউ তাকে জানায়নি হয়তো, তাই মিষ্টিও জানানোর প্রয়োজন মনে করলো না। ঘন ঘন মাথা নেড়ে বলল, দাদাজান যেতে নিষেধ করে দিয়েছে, তাই কয়েকদিন এখানেই থাকবো, পরীক্ষা এলে তারপর যাব। ভালাই করছে, এইখানে থাক আপাতত। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ফাহমিদার চোখে মুখে চাপা আনন্দের ছাপ। অথচ মেয়েটা বিদায়বেলা কি কান্নাটাই না করেছিল। কিন্তু মিছরি, সে কি আদৌ ভালো আছে? অনাকাঙ্ক্ষিত সেসব ঘটনা পেরেছে কি ভুলতে? সবাই হয়তো ভুলে গেছে, ভুলে যেতে চায়ও, কিন্তু মিছরি যেন ভুলতে পারে না। হয়তো সারা জীবনই তাকে বই বেড়াতে হবে সেই সব। মিথ্যে বলার অভ্যাস না থাকায় উত্তর আর দিল না, শুধু জিজ্ঞেস করল, তোমার স্বামী আসেনি সঙ্গে? তোমার স্বামী আবার কি? বল দুলাভাই, তোর সুরু দুলাভাই হয় সে। চল দেখা কইরা আইবি, তোকে তো আলাপি তেমন হইল না। বলেই তার হাত টানল ফাহমিদা। মিছরি ছাড়িয়ে নিল নিজেকে। মুহূর্তেই ভয় কেঁপে উঠল অন্তরাত্মা। সেদিনে সেই ভয়ঙ্কর ঘটনার পর দুলাভাই শব্দটাকে সে ভীষণ ভয় পায়। তাই কিছুতেই সে আজ যাবে না, দেখা করবে না কারোর সাথে। হঠাৎ তার অহেতুক ভয় বোধগম্য হলো না ফাহমিদার। দুই ভ্রুর মাঝখানে সূক্ষ্ম ভাঁজ বলল। কোনোরূপ প্রশ্ন করার আগে ঘরে ঢুকলো পলি। মেয়েটা ভারী দুষ্ট। এসে নিজের বাহুর সাহায্যে সোজা ননদের বাহুতে ঠুককে দিয়ে মিষ্টি হাসি হেসে বলল,
কি গো ননদিনী, নতুন স্বামী সংসার লইয়া কেমন কাটতাছে দিনকাল? মেয়েটার মতলব সহসে বুঝে গেল ফাহমিদা। খাটের এক কোনায় গিয়ে বসে লজ্জায় নুইয়ে নিল মাথা। শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, ভালা। তা আমগো দুলাভাই কেমন? সেও ভালা। আদর্শ হাত কেমন করে? ধুর, যাও তো। দুই হাতের আজলায় মুখ ঢাকলো সে। তা দেখে পলি হাসল। খোঁচা মেরে চোখ ছোট ছোট করে ননদিনীকে ফিসফিস করে বলল, বিয়া করমু না কইরা চমক মাইরা তোমার বইনে এখন শরম পায়। দেখলা মিস্ত্রি, দেখলা বিয়া হইলে মাইয়া মানুষ আসলেই বদলায় যায়। ভাবির কথায় বড় বোনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ভারী অবাক হয় মিষ্টি। ব্যাপারটা তার হজম হচ্ছে না। আসলেই কি বিয়ের পর মেয়েরা বদলে যায়? গ্রামের পশ্চিমের শেষ মাথায় বিশাল এক ঘাট, নদীটি গিয়ে মিশেছে একেবারে ছিলাই নদীর সাথে। এইখানে রোজ অজস্র ট্রলার আর নৌকা এসে থামে। মাছ ধরার ট্রলার, পণ্য সরবরাহের ট্রলার। বিশেষ করে বর্ষার দিনে জলপথের বাণিজ্য যেন চলে রমরমা। বাড়ির ছেলেদের মধ্যে রুহুল আর মাসুমের ওপরই কাজের চাপ কম। দূরের কাজগুলো বাপ, চাচা আর বড় দুই ভাই সুজন, তালেব সামলায়। ভেতরের দিকের কাজের দায়িত্ব আবার তাদের দুই ভাইয়ের। সব কিছুই ভাগ করা। সম্পর্কে চাচাতো ভাই বোন হলেও তাদের মিলেমিশে দেখে তো বোঝার উপায়টুকু নেই। নতুন দুলাভাইকে নিয়ে তারা আর খাটে গেল না, বরং গেল দক্ষিণের বেলাইয়ে। এখানে ভালোই পানি উঠেছে। দেখে বোঝা যায় না এটা যে বেলাই, বরং মনে হচ্ছে উত্তাল সমুদ্র। গাজীপুরে অবশ্য এমন বেলাই বিলের অভাবই নেই। শীতে হয় ধান ক্ষেত, আর বর্ষায় এইটাই আবার হয়ে ওঠে পানিতে থইথই সমুদ্র। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। রুহুলের হাতে 3টে বড়শি একটা মাহবুবের দিকে এগিয়ে দিয়ে বলল, মাছ ধরতে পারেন তো নতুন বোন জামাই? মাহবুব হাসে, বড়শি হাতে নিয়ে আধার লাগায় ফাঁদে, বলে, গ্রামের ছেলে, ছোট থেকে গ্রামে বড় হয়েছি, আর মাছ ধরতে পারবো না? দেখো শুধু। বয়সে আপনি আমগো থাইকা বড় হইলেও সম্পর্কে কিন্তু আমরা আপনার থাইকা বড়। আমগো সুরো বইন বিয়া করছেন। মাসুম কথাটা বলল, কণ্ঠে প্রকাশ পেল রসিকতা। মাহবুবকে প্রথম গম্ভীর মনে হলেও এখন দেখে মনে হচ্ছে প্রাণ খোলা মিশুক প্রকৃতির মানুষ। বসিতে হঠাৎ টান অনুভব করলো। হাতে চাপ প্রয়োগ করতেই উঠে এলো একটি সরপুটি। প্রত্যুত্তরে বলল, আচ্ছা সমন্দিরা, আপনাদের সম্মুখে অনেক অনেক সম্মান। শব্দ করে হেসে উঠল দু ভাই। এবারে দুলাভাইটা একেবারে তাদের মনের মতো হয়েছে। বড় দুটোর তো যেই স্বভাব, এসেই সারাক্ষণ খুঁজে বেড়ায় দোষ ত্রুটি, আর বাড়ি ফিরে তা ঝাড়ে বোনদের উপর। শালাদের সঙ্গে কখনো হেসে দুটো কথা বলেছি কি নাকি তাও স্মৃতির হাতড়ালে পাওয়া যাবে কিনা সন্দেহ। শহর জুড়ে তুমুল বৃষ্টি পড়েছে। এখানে সেখানে জমেছে হাঁটু অবধি পানি। টানা 3 দিনের অতি বৃষ্টিতে চলার অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাঘাট। কাক ভেজা হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল নওশাদ। ছাত্র হিসেবে সে তুখুর মেধাবী, শিক্ষকদের অতীব পরিচিত। তাদের মধ্যেই একজনের সুপারিশে সন্ধান পেয়েছে একটি টিউশনের। সম্মানই ভালো। ছাত্রের পিতা এসপি। তবে অসুবিধা একটা আছে, বাবা মা উভয়ই কর্মজীবী হওয়ায় বাড়িতে থাকেন কম, তাই ছেলের পেছনে সময় দেওয়া হয় না। এই সুযোগে অধিক বিলাসিতা আর খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে ছেলেটা হয়েছে ডান পিটে। 2 দিন পরেই নওশাদ বুঝে গিয়েছে একে ঠিক করার জন্য বহু কসরত করতে হবে তাকে। কিন্তু হাল ছাড়লে চলবে না। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল কাজের মেয়ে সালমা। হাবভাবে বোঝা যায় তাকে মোটেও পছন্দ করে না মির্জা। অথচ নওশাদের মনে পড়ে না মেয়েটার সাথে কখনো আগ বাড়িয়ে সে কথা বলেছে কিনা। বসার ঘরে প্রবেশ করতেই কারো হাসাহাসি শব্দ এলো কানে। অথচ শ্বশুর শাশুড়ি কেউই বাড়িতে নেই। কোনো আত্মীয়রা বাড়িতে দাওয়াত আছে কিনা তাদের। ভেজা পোশাকে পর্দার ফাঁক দিয়ে উক্কি দিল নওশাদ। হাসির শব্দটা লিলির। হাসতে হাসতে ঢলে পড়ছে পাশ ঘেঁষে বসে থাকা যুবকের গায়ে। কিছুটা দূরে বসা এক অপরিচিত নারী আর পুরুষ। লিলি বাদে উপস্থিত কাউকে সে চেনে না, তবুও স্ত্রীর শরীরের সাথে অন্য পুরুষ লেপ্টে থাকা সহ্য হলো না। ধূপধাপ পা ফেলে দোতলার দিকে হাঁটা ধরল। সালামের উদ্দেশ্যেই বলল, তোমার আপামনিকে ঘরে আসতে বলো।
মুখ বাঁকালো সালমা। অনেকক্ষণ আগেই চা নাস্তার আদেশ এসেছে, ট্রেতে করে তা নিয়ে বসার ঘরে প্রবেশ করলো সে। বলল, ফ্রেশ হয়ে এখানে আসতে বলো। উপস্থিত পুরুষটি উচ্ছ্বাস নিয়ে বলল, যা নিয়ে আয়। আমরা দেখি কার জন্য লিলি ফুল বিদেশে ফেরত বড় আর ঘর ছেড়েছে। লিলি উঠে এলো। নওশাদ ততক্ষণে গোসল সেরে বেরিয়েছে। লিলিকে দেখেই প্রশ্ন ছুড়ল, কে এসেছে বাড়িতে? তোমার চাচাতো বোন, বোনের জামাই আর দেবর। তোমার পাশে যে ছেলেটা বসা ছিল সে কে? আশা আবার দেবর। আশা আপা? চাচাতো বোন যাকে তুমি দেখলে। তার সাথে তুমি কেন গায়ে গা লাগিয়ে বসেছিলে? ভুলে যেও না লিলি, তুমি এখন বিবাহিতা। পরপুরুষের গায়ে ঢলে পড়া কি ভালো দেখায়? এটা কেমন কথা? পরপুরুষ কেন বলছো? শরীফ ভাইয়ের সাথে আমাদের বহুদিনের পরিচয়, বহুবার এ বাড়িতে এসেছে, থেকেছে। তোমার মানসিকতা একটু বেশি আধ্যাত্মিক নয় কি? আমার মন মানসিকতা যথেষ্ট ঠিক আছে। ধরো আমি যদি আমার কোনো বোনের ননদ বা ভাইয়ের শালিকার উপর ঢলে পড়ি, তাহলে তোমার কি ভালো লাগবে? তা মেনে নিতে পারবে? শারীরিক দূরত্ব বজায় রেখেও কিন্তু মানুষের সঙ্গে কথা বলা যায় লিলি। লিলি চোখে মুখে বিরক্তির ছাপ। মা তাকে আগেই বলেছিল এ ছেলে তার সব বিষয়ে নাক গলাবে, এখন তাই হচ্ছে। তবুও এ নিয়ে আপাতত কিছুই বলল না। ওরা তোমার সাথে পরিচিত হতে এসেছে, দ্রুত চলো। ওখানে অন্তত নিজের আধ্যাত্মিক গ্রাম্য মানসিকতার পরিচয় দিও না। আমার পরিবারের মান সম্মানটুকু রেখো। বিশেষ করে আমার সব ছেড়ে ছুড়ে আমি তোমায় বেছে নিয়েছি। চুল আঁচড়ে স্ত্রীর পিছু পিছু গেল নওশাদ। রাতে কাছে ডেকে ভালো করে বোঝালে মেয়েটা ঠিকই সব বুঝে, কিন্তু দিন হলেই হয়ে ওঠে অবাধ্য অবুঝ। নিশ্চিত মা ভাবিদের প্ররোচনায় গিরগিটির মতো রূপ বদলায় এর। তাই এখান থেকে যেতে পারলেই সে বাঁচে। বসার ঘরে এসে সকলকে সালাম দিয়ে সোফায় বসলো নওশাদ। লিলি পরিচয় করিয়ে দিল তাদের। শরীফ ছেলেটা। শুরু করলো প্রশ্ন পর্ব। তা কি করেন আপনি? নওশাদের মনে হলো তার সম্বন্ধে ছেলেটা সব কিছুই জানে। টেলিফোনের মাধ্যমে সকল আত্মীয় স্বজন পর্যন্ত নিজ দায়িত্বে তার জীবন বৃত্তান্ত এতদিনে পৌঁছে দিয়েছেন শাশুড়ি। তবুও যেন আলাপচারিতা শুরু করার উদ্দেশ্যেই প্রশ্নটি করা। ভদ্রতার খাতিরে উত্তর দিল সে, পড়াশোনা চলছে। কি নিয়ে? কোন বিভাগ? অর্থনীতি বিভাগ। বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরের কোথায় জানতে পারি? আসলে আমার বাড়ি কেয়ারটেকারের দেশের বাড়ি ওই জেলাতেই। অপমান করার উদ্দেশ্যই যে কথাটা শরীফ বলেছে তা বুঝতে আর বাকি নেই। নওশাদ চতুরতার সহিতই বলল, বনখড়িয়া গ্রাম। আপনি নাও চিনতে পারেন। তবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মস্থান থেকে বেশি একটু দূরে না, যদিও জেলা একই। কৃত্রিম হাসলো শরীফ। বলল, শহরে তো মনে হয় না কেউ আছে, সবাই নিশ্চয়ই গ্রামে থাকে। হ্যাঁ, গ্রামে বিঘার বিঘা নিজেদের জমি প্রতিপত্তি রেখে কে এসে ভাড়া থাকে শহরে? মানুষ শহরে আসে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। তা আপনি কেন এসেছেন? এই যে পড়াশোনার উদ্দেশ্যে। যদিও ইচ্ছা ছিল না, কিন্তু বড় ভাইয়ের স্বপ্ন, তাই পূরণের জন্য চলে এলাম। কি করেন আপনার বড় ভাই? শুনেছি তো বেকার, অকর্ম। কে বলেছে সে বেকার? অকর্মণ্য হলে কি আর এই হিংসা ছলনার শহরে আমি মাথা নিচু করে বেকার অবস্থায় টিকে থাকতে পারতাম? শরীফ মাথা নাড়ায়। বুঝতে পারে এর সঙ্গে কথায় পেরিয়ে ওঠা সম্ভব নয়, বরং নিজে অপমানিত হচ্ছে। গভীর নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন রাত। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়, আবহাওয়া শীতল। গ্রামের মানুষ গভীর ঘুমে নিমজ্জিত। সেই ঘুমের মধ্যেই নাজিরের কানে এসে ধরা দিল গোয়ালের গরুদের ডেকে ওঠার শব্দ। চোখ বুঝেই ওপাশ ফিরল সে। আরও কয়েকবার ডেকে উঠল গরু বাছুর উভয়ই, তবে ডাকটা অস্বাভাবিক। উঠে বসলো নাজির। গোয়ালের দুটো গাভী গর্ভবতী, যে কোনো মুহূর্তে একটা বাচ্চা হতে পারে। দরজার দিকে কয়েক পা এগোতেই শুনতে পেল খটখট শব্দ। শব্দটা বুট জুতার। ভেজা জুতো একটু বেশি শব্দ হয়, অথচ বাড়ির কেউই এই জুতা পরে না। চাচা আর চাচাতো ভাইয়েরা পরে চামড়ার জুতা, নয়তো স্যান্ডেল। তাহলে টনক নড়ে ওঠে নাজিরের, দাঁতে দাঁত চাপে। এবছর ডাকাত একটু বেশি পড়েছে। পালা করে কয়েকদিন শুধু পাহারা দেওয়া হয়েছিল, মাঝখানে উৎপাত কমে যাওয়ায় পাহারাও থেমে গিয়েছে। সেই সুযোগে আবার এসেছে ওরা।
তার উপর শাহবাড়িতে খাটের তলা থেকে শান দেওয়া বিশাল রামদা বের করলো নাজের। লুঙ্গি কাছা দিয়ে পা সামনে ফেলে নিঃশব্দে দরজা খুলল। ধারণা সঠিক, গরুর দড়ি ধরে অন্ধকারে কেউ ফটকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাজির হাঁক ছাড়ল। পারভেজ, নাজমুল, কই তোরা? বাইর হ তাড়াতাড়ি, আজ ডাকাত ধর্ম। শাহবাড়িতে ঢোকার সাহস ঘোষাই দেম কলমের পোতে কর। তার কণ্ঠে সতর্ক দৃষ্টিতে এক পলক পিছু ফিরতেই তাকে গরু ছেড়ে যান নিয়ে দৌড়ল লোকটা। নাজির টের পেল ভেতরে সম্ভবত দলের আরও আছে। খট করে দরজা খোলা শব্দ হলো। সামিউল কিছুক্ষণ আগেই ফিরেছে, তাই ঘুমায়নি এখনো। চাচাতো ভাইয়ের কণ্ঠ শুনে তৎপর হয়ে বেরিয়ে এসেছে সে। নাজির ফের চেঁচিয়ে বলল, ভেতরে আরও আছে, সব কটারে ধরো ভাই। একটা কুত্তার বাচ্চাও যাতে জীবিত বাইর হইতে না পারে। এরপর সে রামদা হাতে ছুটলো ডাকাতের পেছন। আজ যেন ওদের আর কিছুতেই রক্ষে নেই।